আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের 34 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দুটো কাপ নিয়ে একটা ঈশানের হাতে ধরিয়ে দিয়ে নিজে 5 চামচ চিনি মেশানো চায়ের চুমুক দিয়েই চোখ মুখ বিকৃত করলো সৃজা। এত মিষ্টি, মনে হচ্ছে পায়েস। বিষাদ থাকলো চাটা, কিন্তু ঈশান ওর মুখের দিকে চেয়ে আছে বলে কিছু বলল না, চুপচাপ চা শেষ করলো। এরপর চেয়ে চেয়ে পানি খেলো ঈশান। এবার অবশ্য এক চুমুকে চা শেষ করে বিল মেটাতে গেল। হাবু মামা বিল তো রাখলেনই না, উল্টো সৃজাকে ডেকে ওর হাতে কুকিজের প্যাকেট ধরিয়ে দিলেন। এরপর বললেন, স্বামী সোহাগী হইও মা, তোমার জামাইটা বড় দিল খোলা, বড় মনের মানুষ, তারে জীবনেও কষ্ট দিও না। সৃজা চরম বিব্রত বোধ করলো, অপ্রস্তুত হাসলো। হাবু মামা এরপরও ঈশানকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, মাইয়া মানুষ বাপের সংসার ছাইরা আইছে তোমার সংসারে, তুমি তার লগে লগে থাকবা। একটা কথা মাথায় রাখো, মাইয়া মানুষ আদরে গলে বেশি শাসনে কাঠ হইয়া যায়। বউরে কাঠ হইবার সুযোগ দিও না গো বাজান, ভুলকুটি করলে আদর কইরা বুঝাইও। ঈশান গভীর মুখে বলে, তুমি কি মাইন্ড রিড করতে পারো নাকি মামা? মানে মনের কথা পড়তে পারো? আবু মামা হেসে ফিস ফিস করে বললেন, তোমরা যে কাজ্জা করছো চেহারাটা দেখলেই বোঝা যাইতেছে। বৌমারেও দেখলাম মুখ ভোতা কইরা বইয়া আছে আইবার পর থেকে পরক কইরা বুঝা নিলাম। এখন কও আমি ঠিক না ভুল? হাবু মামার কথা শুনে ঈশান মাথা নাড়ালো, তারপর বলল, ঠিক মামা। হাবু মামা বলল, তোমার হাবু মামা ঠিক কথাই কয় মামা। বিছানা গুছাতে কাপড় ভাঁজ করতে সৃজাকে সাহায্য করছে ঈশান। আগে সৃজা কাজের পাশাপাশি কথার ঝুড়ি খুলে বসতো, খিলখিল করে হেসে মুগ্ধতা ছড়াতো ঘরময়, হৃদযন্ত্রের ব্যথা জড়িয়ে দিত ওর। কিন্তু সৃজা এখন তেমন কিছুই করছে না। গোসল সেরে এসেও অনেকক্ষণ সৃজার চঞ্চলতা দেখতে না পেয়ে এক পর্যায়ে উঠে গিয়ে বই গুছাতে থাকা সৃজাকে টেনে বাহুডুরে আবদ্ধ করলো ঈশান। এত চুপচাপ কেন? সৃজা প্রথমে ভরকে গেল, এবার স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, কাজ করছি। ঈশান বলল, এর জন্য কথা বলা বারণ নাকি? সৃজা সরু গলায় কথাটা বলতে নির্লিপ্ত কণ্ঠে বলল, হয়তো কথা বললে তোমার মাথা ধরবে। ঈশান বলল, একথা বলেছি নাকি আমি? সৃজা বলল, না, তবে আমি অনুমতি পাইনি। ঈশানের মেজাজ খারাপ লাগলো। অনুমতি মানে? কিসের অনুমতি? সৃজা কিসের উল্টাপাল্টা কথা বলছে ওকে? বুকে হয়তো ছুরি বসাচ্ছে। ও বিরক্তি ফুটালো চোখে মুখে, কর্কশ গলায় বলল, আমার এসব ভালো লাগছে না। সৃজা বলল, কোন সব? সৃজা বিস্মিত ও প্রশ্নমুক্ত চাহনিতে তাকালো, ভাবলেশীন কণ্ঠ ওর। ঈশান এক হাতে নিজের কপালের ভেজা চুলগুলো সরিয়ে ফুস করে শ্বাস ছেড়ে ঠোঁটের কোণে নিজের ঠোঁট ডুবিয়ে লম্বা একটা চুমু খেলো। সৃজা অবশ্য প্রতিক্রিয়া দেখালো না। ঈশান হতাশ হয়ে ছেড়ে দিয়ে ওর গালে হাত রেখে বলল, দেখ আমার শ্বাস চলছে না, বুকে হাত দিয়ে দেখ। সৃজা বলল, প্রেশার ফল করেছে নাকি? বসো বসো, চেক করে দিচ্ছি। এবার খানিকটা বিচলিত দেখালো সৃজাকে। কিছু বলার সুযোগ না দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল। ঈশান ওর যাওয়ার পানে তাকিয়ে রেগে আগুন হয়ে গেল। টি টেবিলে জোরে সোরে একটা লাথি বসালো রাগ ঝাড়ার উদ্দেশ্যে, কিন্তু বিনিময়ে পায়ের আঙ্গুলে প্রচন্ড ব্যথা পেল। ধপ করে পা নিয়ে বিছানায় বসে পড়লো। কিরমির করলো ঈশান, থাপা বসালো খাটের পাশে। প্রেশার মাপার যন্ত্র আনতে গেছে সৃজা? প্রেশার মাপবে? এর চেয়ে চাকু দিয়ে চিরে ওর বুকের ভেতরটা দেখতো, তাতে শান্তি লাগতো। ঈশান ধপ করে হাত পা ছড়িয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে তাকিয়ে রইল ঘূর্ণয়মান ফ্যানের দিকে। এরপর চোখ দুটো বুঝে শ্বাস ছাড়লো। মাথার ভেতরটা ঘট পেকে আছে। এই ঘট সৃজাবিহীন অন্য কেউ ছাড়াতে পারবে না। সৃজা এলো মিনিট খানিক পর। এসে ওকে চোখ বন্ধ করে থাকতে দেখে কপালে হাত রেখে চিন্তিত গলায় ডাকলো, বেশি খারাপ লাগছে নাকি? সৃজার নরম হাতের স্পর্শে অন্য পৃথিবীতে হারিয়ে গেল ঈশান। চিত্তে শুরু হলো দুর্নিবার ঘূর্ণিঝড়। ঘোরগ্রস্ত হলো সে। ওর হাত টেনে চুমু বসিয়ে এরপর মৃদুস্বরে বলল, সৃজা হাত ছাড়িয়ে নিয়ে প্রেশার চেক করতে বসলো। কিছুক্ষণ অপেক্ষা করে ফলাফল পেয়ে ভ্রু কুচকে তাকালো ঈশানের দিকে। স্বাভাবিকের চেয়ে 2 পয়েন্ট বেশি, ঝুঁকিপূর্ণ নয় কিছুতেই। তবে এটাকেই অস্বাভাবিকের পর্যায়ে ফেললো ঈশান। তারপর বলল, দেখলি কত বেড়েছে? শরীরটা একদম ঠিক লাগছে না, এক গ্লাস পানি দে তো, আর দরজাটাও চাপিয়ে আয়। সৃজা শ্রীচালু চাহনিতে ওকে পরখ করলো। কিছুই বোঝার বাকি নেই ওর। বাধ্যমের নেই, উঠে গেল, পানি দিল, ঔষধ দিল, দরজাটাও চাপিয়ে এলো। ঈশান আদর্শ অবস্থায় ডেকে কাছে এনে ওর ঘাড়ে মাথা রেখে বলল, একটু গল্প গুজব করতে ইচ্ছে করছে রে। সৃজা বলল, এখন কোনোভাবে গল্প করার সময় না, ঘুমানোর সময় ঘুমালে প্রেশার ঠিক হয়ে যাবে, গল্প গুজব করলে আরো বাড়বে। দেখি শুয়ে পড়ো, আমি বাতি নিভিয়ে দিচ্ছি। কঠোর গলায় বলে সৃজা উঠে গেল। ঈশান কাকিয়ে উঠলো তখনই। সৃজা হতবিম্বল হয়ে গেল, কি হলো? ঈশান বলল, পা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। সৃজা কপালে ভাঁজ ফেলে চাদর সরিয়ে দেখলো পা পরীক্ষা করে পায়ের পাতা ফুলে লাল হয়ে আছে। আঙ্গুল ছোঁয়াতেই ব্যথায় চিৎকার করে উঠলো ঈশান। সৃজা হতভম্ব হয়ে তাকাতেই ঈশান চোখে মুখে বিকৃত করে বলল, দেখলি তো ও কেমন লাল হয়ে গেছে। একবার ওর মুখের দিকে একবার পায়ের দিকে তাকালো সৃজা। কাচুমাচু পুরুষালী চেহারা নজর এড়ালো না ওর। আন্দাজে ধরে ফেললো ঘটনাটা। রয়ে শোয়ে রুক্ষ গলায় বলল, কি করে হলো? আমি যাবার আগেও তো ঠিক দেখে গেলাম। ঈশান আমতা আমতা করে বলল, জানি না, তুই একটু বস না। সৃজা বলল, বসলে কি হবে? পা ভালো হয়ে যাবে। ঈশান বলল, কথা বললেই হবে। শুকনো গলায় বলল ঈশান। এদিকে ওর সাথে কথা বলার জন্য যে এমন ছটফট করছে সেটা বুঝতে বাকি নেই সৃজার। তবে এত সহজে তো হবে না। ছোট্ট একটা বিষয়ে সিন ক্রিয়েট করে এতদিন যোগাযোগ বন্ধ রেখে সৃজাকে যেমন ছটফট করিয়েছে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছে, সৃজাও তেমনি করবে। বোঝাবে কাছের মানুষ এড়িয়ে গেলে কষ্ট দিলে কেমন লাগে। সৃজা শটান উঠে দাঁড়ালো। ড্রয়ার খুঁজে একটা মলম এনে পায়ের পাতায় 2 মিনিটে মালিশ করে বালিশে শুয়ে দিল ঘরের বাতি নিভিয়ে।
উঠিয়ে। কড়া গলায় বলল, চুপচাপ ঘুমাও, আর কোনো কথা নয়। আলো আধারিতেই ইহসান বেকুল হয়ে ওঠে। ওর মুখের দিকে তাকিয়ে গাঢ় স্বরে জিজ্ঞেস করলো, তুই কাছে বসবি না? সৃজা বলল, আমার পড়া আছে বলেই বইপত্র নিয়ে সোফাতে চলে গেল। টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল। পড়ার ফাঁকে ফাঁকে আর চোখে চতুর ইহসানকে দেখতে ভুলল না। এখনো ঘুমায়নি, না ঘুমিয়ে জলজল চোখ নিয়ে চাদরে অর্ধেক মুখ ঢেকে তাকিয়ে আছে ওর দিকে। দেখে মনে হচ্ছে অন্ধকারে যেন শেয়াল তাকিয়ে আছে। সৃজার ভীষণ হাসি পেল। বেশ হয়েছে, নাস্তা নাবুদ হোক, বুঝুক মজা। এরপর অনেকটাক্ষণ পেরিয়ে গেল। ঘড়ির কাঁটা দুটোর ঘরে টিক টিক করছে। অ্যাসাইনমেন্ট গুছাতে মগ্ন সৃজা হঠাৎই চমকে গেল ইহসানের কণ্ঠস্বর শুনে। ও তড়িঘড়ি করে উঠে শিওরে গিয়ে বসলো। তাকিয়ে দেখলো গভীর ঘুমে মগ্ন ইহসান, কিন্তু ঠোঁট নাড়িয়ে কিছু বলছে। বোধগম্য হচ্ছে না বিধায় সৃজা কান পাতলো। শুনলো ঘুমের ঘরে ইহসান বলছে, ঠিক করে কথা বলিস না আমার সাথে, মেরে ফেলবো তোকে সৃজা, মেরে এরপর আমার বুকে ঢুকিয়ে ফেলবো। নতুন কাউকে পেয়েছিস মনে হয় আমি না থাকাই? না না, তুই তো করবি না। আমি লুজার না, সন্দেহ করি না তোকে। তুই আমার বুকে চাকু চালিয়ে দে, আমি তাতে খুশি হব। সৃজার মনে হলো ও দম বন্ধ হয়ে মরে যাবে। বহু কষ্টে নিজের হাসি আটকালো। মুখটা আমি টুপ করে চুমু খেয়ে ওর ঠোঁট বন্ধ করে দিয়ে উল্টাপাল্টা কথা বলা আটকালো। ওষুধের প্রভাব থাকায় সহজেই ঘুম ভাঙলো না ইহসানের। সৃজা সাবধান হয়ে ওর কপাল থেকে চুল সরিয়ে সেখানেও একটা চুমু খেলো। তারপর মনে মনে বলল, এমিলি ইয়াসমিনের এই ছেলেটাও দেখছি পাগল। ইহসানের উপর থেকে রাগ কমলেও সৃজা ওর সাথে শীতল সম্পর্কটা বজায় রাখলো প্রায় মাসখানেকের মতো। এই দিনগুলোতে সৃজা ওর অনুমতির সহিত সব করতে লাগলো। ঘর গুছানো, ধোয়া মোছা, বইপত্র ধরা, জামা কাপড় ধরা, আলমারি গুছানো, এমনকি বারান্দা পর্যন্ত ইহসানের অনুমতি নিয়ে যেতে লাগলো। বাড়িতে না থাকলে ফোন করে অনুমতি চাইতো। কি বাজার হবে, কি রান্না হবে, এসবও ছাড় দিল না সৃজা। সেসবেও ইহসানের অনুমতি নিত। ইহসান ওর এই আচরণে প্রচন্ড তিক্ত হয়ে গেল ভেতরে ভেতরে। অপরাধ বোধে জর্জরিত হয়ে গেল। সে রাগের বসে কি এমন বলছে, তাতে এই মেয়ে এমন করছে। রাগে ওর হাত পা মুখ লাল হয়ে যেত। সৃজা দেখেও না দেখার ভান করতো। কেন দেখবে সে? কেন? ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে ইহসান যা করেছে আর বলেছে, সৃজা কোনো কালেও আশা করেনি তা। ও সবসময় চেয়েছে সবকিছু খোলা বইয়ের মতো পরিষ্কার থাকুক, যেখানে কারোর পার্সোনাল স্পেস থাকতেই পারে। কিন্তু সেটা শান্তভাবে না বুঝে স্ত্রীর গায়ে হাত তোলার মতো কদর্য কাজ করবে কেন? তাছাড়া ওর অনুপস্থিতিতে এ বাড়িতে এক একটা দিন সৃজা কিভাবে কাটিয়েছে, কি অপমান, অপবাদ আর লাঞ্ছনাগঞ্জ সহ্য করতে হয়েছে ওকে, জানে কি এই লোক? বিয়ের এই কতগুলো মাসেও যেখানে আজিজ শেখ ওকে কখনো সামনাসামনি কিছু বলার সাহস করেনি, সেই লোক ওর অসুস্থ বাবা, মৃত মাকে নিয়ে তুলে পর্যন্ত কথা বলেছে। আর্থিক অবস্থা নিয়ে ঠাট্টা করেছে, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, লুবি বলেছে ওকে। জানে কি ইহসান কতটুকু দুর্বিষহ যন্ত্রণায় সৃজা কাটিয়েছে গত হয়ে যাওয়া দিনগুলো? না, জানে না। তাই এটুকু শাস্তি ওর প্রাপ্য। ইদানিং ইসমির ঘুম প্রকট হয়েছে। যখন তখন মেয়েটা ঘুম পায়, দু চোখে ঘুমের জড়িয়ে আসতে চাই। সন্ধ্যার পর একটু পরপরই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। রাতে আর খায় না, জোর করে খেতে গেলেও বমি হয়ে যায়। ইজান এই বিষয়টা নিয়ে মুখ ফুলিয়ে থাকে। তবে বউয়ের কষ্ট বুঝে সে রাগ করতে পারে না। আজও অফিস থেকে ফিরে দেখলো তার বউ ঘুমাচ্ছে। ইজান কিছুক্ষণ অভিমান নিয়ে বসে থেকে এরপর জামা কাপড় ছেড়েছে, সময় নিয়ে গোসল সেরেছে। পেটে খিদে থাকায় মকবুলকে ডাকিয়ে খাবার দাবার এনে নিজের হাতে মেখেই ভাত খেয়েছে। দুবার গলায় ভাতও আটকেছে, খুক খুক করে কেসেছেও। এরপর নিজেই পানি খেয়ে নিয়েছে। তবুও ঘুমন্ত স্মিতাকে সে ডাকেনি। খেয়ে দিয়ে স্মিতা রাতে ওষুধ খেয়েছে কিনা সেটা চেক করেছে। বারান্দায় শুকনো জামা কাপড় ভাঁজ করে ড্রয়ারে তুলে রেখেছে। এরপর মিজুকে কতক্ষণ ফোন করে বকাঝকা করেছে তার মনটাকে সতেজ করার জন্য। ওদিকে বউয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকা মিজু ফোনের ওপাশে চুপচাপ স্যারের বকাঝকা গিলেছে। সে জানে তার স্যারের মাথায় গন্ডগোল আছে। মিজুকে সাইজ করে ইজানের মনের ভাব একটু কমে যেতেই ইজান ইসমির পাশে শুয়ে পড়েছে। ওকে কাছে না টেনে নিয়ে নিজেই গিয়ে আলতো করে ওকে জড়িয়ে ধরেছে। রুক্ষ হাত বাড়িয়ে চুলে বিলি কেটেছে। দৃষ্টে তাকিয়ে দেখছে আগের চেয়েও লাবণ্যময়ী হয়ে ওঠা স্মিতাকে। কিন্তু যখন ওই উঁচু হয়ে থাকা ফর্সা উদরের চোখ গেল, তখন ওই গলা শুকিয়ে অস্থির হয়ে গেল ভেতরটা। বারবার চোখ সেদিকেই চলে যেতে লাগলো ইজানের। চেয়েও নজর শাসন করতে পারলো না সে। ইচ্ছে করলো ওই সুন্দর পেটে আগের মতো করে মাথা রেখে ঘুমিয়ে যেতে, মুখ ডুবিয়ে চুমু খেতে। কিন্তু একটা কারণে সে তা করতে পারছে না। নিজেকে সামলানোর ক্ষমতা তার শূন্য। একবার যদি আদর করা শুরু করে হুশজ্ঞান হারিয়ে ফেলে ইজান। তাতে বাচ্চাই কম, স্মিতায় যদি কিছু হয়ে যায়। মূলত এই ভয়ে ইজান নিজের অনুভূতিকে চেপে রাখার চেষ্টা করে। কিন্তু এই মাঝরাতে বউ বুকে নিয়ে তার সুধাময়ী রূপে নেশা কাটানো, যে আগুনে ঝাঁপ দিয়ে না পোড়ার বাহানা করা, তা উপলব্ধি হতেই পরপর কয়েকটা শুকনো ঢুক গিলল ইজান। স্মিতাকে ছেড়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। তার কাছে তার স্মিতা পুরো একটা আদর আর ভালোবাসা। অনেক মান অভিমানের পর মেয়ের রূপে একটা মা পাবার লোভে বাচ্চাটা রাখতে কোনো ঝামেলা করেনি সে। আর তো কয়েকটা মাস, এর মধ্যে কোনো ভুলটুল করে আবারও কোনো দুর্ঘটনা ঘটাতে চায় না সে। কিন্তু কিছুক্ষণ যেতেই আবারও পাশ ফিরতেই স্মিতার মুখোমুখি হয়ে শুলো। আস্তে ধীরে হাতটা রাখলো ফোলা পেটে। এরপর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। এরপর এক মুহূর্ত, দুই মুহূর্ত, এমনি করে কয়েক মুহূর্ত কেটে যেতেই হঠাৎ কিছু একটা অস্বাভাবিক ঠেকলো তার কাছে। কিছু একটা নড়েচড়ে অনুভব করলো। ধাক্কা দিল তার হাতে। ইজান শটান চোখ খুলে ভ্রু কুঁচকে ফেললো। কিছুটা চিন্তিত হয়েছে স্মিতাকে আলতো করে ডেকে ফিসফিস করে বলল, স্মিতা খারাপ লাগছে, ওঠো তো, তোমার পেটে কি যেন লাফিয়ে উঠলো টের পেলাম।
ওঠো দেখি। বিচলিত কণ্ঠস্বর কানে বাজতেই ঘুম কেটে গেল স্মিতার। ও মুচকি হাসলো, ঘুম ঘুম সরে বলল, আমিও আজ বিকেলে টের পেলাম। ইজান বলল, কি টের পেলে? ইসমি বলল, আমার মা আমার পেটে নৃত্য করছে। ইজানকে বিভ্রান্ত দেখালো। বিভ্রান্ত হয়ে এই বাক্য দ্বিতীয়বার বলল, একবার প্রশ্নবোধক আরেকবার বিস্ময়সূচক। পরপর লাফিয়ে উঠে ব্যতিগ্রস্ত হয়ে কান ঠেকালো ইসমির পেটে। তখনই আবারও পেটের ভেতরে থাকা ছোট্ট মানুষ অবয়বটি তেজ টের পেল। এক নাগারে অনেকটা সময় সে মাকে ভেতরে বসে আঘাত করতেই থাকলো। ইজান হতবিম্বল হয়ে কম্পিত স্বরে ওভাবেই ইসমির দিকে তাকিয়ে বলল, তুমি ব্যথা পাচ্ছ?